মহাসংঘনায়ক শ্রী সদ্ধর্মবানক বিশুদ্ধানন্দ মহাতের কর্তৃক প্রতিষ্ঠিত অগ্রসর বালিকা মহাবিদ্যালয় স্নাতক ও আবাসিক অনাবাসিক স্থাপিত 1985 খ্রিস্টাব্দ, গ্রাম পূর্ব গুজরা হওয়ারাপাড়া, ডাকঘর পূর্ব গুজরা, রাউজান, চট্টগ্রাম। অগ্রসর বালিকা মহাবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই তোমাদের সেই প্রিয় ক্যাম্পাস চিনতে পারছো, যেখানে তোমরা নিরিবিলি পরিবেশে, মনোরম পরিবেশে, মুক্ত আবহাওয়ায় শিক্ষা নিয়ে থাকো অশেষ আন্তরিকতায়। সেই তোমাদের প্রিয় ক্যাম্পাস, তোমাদের সেই প্রিয় বিদ্যাপীঠ অগ্রসর বালিকা মহাবিদ্যালয়ের সেই নবনির্মিত একাডেমিক ভবন। ছবিটি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি প্রসঙ্গে আজ আমি অনলাইনে তোমাদের সাথে মিলিত হয়েছি। অগ্রসর বালিকা মহাবিদ্যালয় অনলাইন ক্লাস। সকল শিক্ষার্থীকে স্বাগতম। পালি পাঠদান, একাদশ ও দ্বাদশ শ্রেণী, পালি প্রথম পত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার তোমাদের সেই প্রিয় ক্যাম্পাসে অতীতে একটু করে নিয়ে যাই। এই সেই ছবি, এই ছবির মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার সেই আজকের তোমাদের সাথে মিলিত হওয়া, স্মরণীয় করে রাখার নিমিত্তে এই সেই ছবিটি সংযোজন করেছি, যে ছবির মাধ্যমে তোমরা তোমাদের অতীতে চলে যেতে পারো। তোমাদের ছাড়দের প্রিয় মুখ তোমরা এখানে দেখছো, আবার তোমাদের সেই প্রিয় বন্ধুদের মুখ তোমরা এখানে দেখতে পাচ্ছ, সহপাঠীদের যে একটা তোমাদের সাথে মেলবন্ধন, সেটুকু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এতে করে নিশ্চয়ই তোমরা এতক্ষণ তোমাদের সেই প্রিয় ক্যাম্পাসে চলে গেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ক্লাস মুখ হব বা আলোচনার দিকে যাব। নিশ্চয়ই তোমরা আমাকে চিনো, আমি সেই সুমেধানন্দ শ্রবণ, সিনিয়র প্রভাষক, পালি বিভাগ, অগ্রসর বালিকা মহাবিদ্যালয়। সকলের প্রতি আন্তরিক আহ্বান, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা থেকে রক্ষা পেতে হলে পর স্বাস্থ্যবিধি মেনে চলাটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় জরুরি। সে আহ্বানটুকু তোমাদের প্রতি থাকলো। এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকেই চিনছ, একটা হরিণের ছবি। অত্যন্ত নিরীহ প্রাণী, আবার নিজের যে এক জোড়া শিং থাকে, সেই শিংগুলো আবার ঢালপালা সমেত, যার প্রেক্ষিতে বিপদে পড়তে হয় এই নিরীহ প্রাণীটিকে। তো সেই হরিণ নিয়েই আমার আজকের আলোচনা। উপরে যে লেখাটা তোমরা দেখছো, এখানে নিগ্রোধ মৃগ জাতক, আবার আরেকটা শব্দের মধ্যে লেখা হয়েছে নিগ্রোধ মৃগ জাতক। এখানে বানান ভেদ রয়েছে দুইটা শব্দের মধ্যে, একটা নিগ্রোধ মৃগ আর একটা নিগ্রোধ মৃগ। তো এই বানান ভেদ হওয়ার কারণটা হলো একটা পালি আর একটা হচ্ছে বাংলা। বাংলা আর পালি কাছাকাছি ভাষা, এবং অনেকে বাংলা ভাষার আদি হিসেবেও আখ্যায়িত করে সেই পালি ভাষাকে। পণ্ডিতদের সেরকম মত
যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, সময় অন্যদিকে চলে যাবে। নিগ্রোধ মৃগ, এটা হচ্ছে পালি শব্দ, আর নিগ্রোধ মৃগ এটা হচ্ছে বাংলা শব্দ। এখন আমরা সেই নিগ্রোধ মৃগ জাতক বিষয়ে আলোচনা করব। তো মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ। তো সেই হরিণ নিয়েই আজকের আলোচনা। আহ, এখন আমি আমার পরবর্তী পর্যায়ে যাচ্ছি। সেই নিগ্রোধ মৃগ জাতকের ভূমিকা আমরা জানব। আহ, আমরা দেখি সূত্র পিটকের কুদ্ধক নিকায়ে জাতক বিভাগের 12 নম্বর জাতক হলো নিগ্রোধ মৃগ জাতক। নিগ্রোধ মৃগ জাতক পাঠে জানা যায়, অতীত বারাণসীতে ব্রহ্মদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। তথায় বোধিসত্ত্ব হরিণ রূপে জন্মগ্রহণ করেন। তার দেহবর্ণ ছিল সুবর্ণ, শিংঝোরা রজতবর্ণ, মুখ রক্তকম্বল বর্ণ ও চোখ ঝোরা মণিগোলকের মতো উজ্জ্বল। ভূমিষ্ঠ হওয়ার সময় অশ্ব শাবকের মতো হয়েছিল। তার নাম ছিল নিগ্রোধ মৃগ। সে 500 সহচর সহ অরণ্যে বাস করত। তথায় আরেকটি সুবর্ণ মৃগ বাস করত, তারও 500 সহচর ছিল। তার নাম ছিল নিগ্রোধ মৃগ, শাখা মৃগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দুইটা মৃগ সম্পর্কে জানলাম। একটা হলো নিগ্রোধ মৃগ, আর একটা হলো শাখা মৃগ। এই দুই মৃগ সম্পর্কেই এই নিগ্রোধ মৃগ জাতক। এখানে নিগ্রোধ মৃগ যেটা, সেই নিগ্রোধ মৃগ বা নিগ্রোধ হরিণ, তার দেহের যে এখানে বর্ণনা দেওয়া হলো, যে আমরা এখানে দেখছি যে অতীতে বারাণসীতে ব্রহ্মদত্ত রাজত্ব করতেন, তখন আমাদের সেই বোধিসত্ত্ব হরিণ রূপে জন্মগ্রহণ করেন। তার দেহের বর্ণ ছিল সোনার মতো, তার শিং জোড়া ছিল একেবারে রজত বর্ণ, অর্থাৎ সোনার মতো। আবার এই এই মুখ মুখ ছিল রক্ত কম্বল বর্ণ ও চোখ জোড়া মণিগোলকের মতো উজ্জ্বল। ভূমিষ্ঠ হওয়ার সময় অশ্ব শাবকের মতো হয়েছিল। দেখতে যেন মনে হয়েছিল অশ্ব শাবক সেই হরিণটিকে। তার নাম রাখা হয় নিগ্রোধ মৃগ। সে 500 সহচর সহ অরণ্যে বাস করত। বনের মধ্যে তার সহচর ছিল 500, সেগুলো নিয়ে সে বাস করত। আর আর সেখানে আরেকটি হরিণ থাকতো, তার নাম শাখা মৃগ। সেও সুন্দর ছিল, তারও 500 সহচর ছিল। এই যে আমাদের আলোচনার মধ্যে আসছে রাজা ব্রহ্মদত্ত। সে ব্রহ্মদত্ত তিনি হরিণ শিকার করতেন। কিভাবে তিনি হরিণ শিকার করতেন এবং কেন হরিণ শিকার করতেন, এই বিষয়টা জানা আমাদের জন্য জরুরি। রাজা ব্রহ্মদত্ত মৃগ শিকারের প্রতি অত্যধিক আসক্ত ছিলেন। মৃগ মাংস ছাড়া তিনি আহার করতেন না। একদিক থেকে তিনি মৃগ শিকার করতেন, শিকার করার প্রতি তার আগ্রহ। আবার অন্য দিক থেকে সে মৃগ মাংস ছাড়া তিনি আহার করতেন না। প্রত্যেক দিন তিনি গ্রামবাসীদের নিয়ে মৃগ শিকারে যেতেন। এতে গ্রামবাসীর ব্যক্তিগত কাজের খুবই ক্ষতি হতো। তাই তারা নিজেদের মধ্যে পরামর্শ করে অস্ত্র শস্ত্র নিয়ে অরণ্যে গিয়ে সমস্ত মৃগ রাজাঙ্গনে এনে আটক করে রাখলেন এবং তৃণরোপণ করলো, পুষ্করণী, কূপ ইত্যাদি তৈরি করে দিল। এরপর রাজাকে গিয়ে বললেন, মহারাজ, আপনাকে আর অরণ্যে গিয়ে মৃগ শিকার করতে হবে না। আপনার উদ্যানে আমরা অনেক মৃগ আবদ্ধ করে রেখেছি, আমাদেরকেও আর আপনার সাথে অরণ্যে যেতে হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানে রাজাদের মধ্যে সেই সময়কালে যে রাজপ্রথা ছিল, সে রাজাদের এমন এমন বিদঘুটে বিদঘুটে কিছু তাদের নেশা বা তাদের আসক্তি, যাতে করে প্রজাদের অনেক ক্ষতি হতো। এই সেই ব্রহ্মদত্ত রাজা, তিনিও সেই রকম একজন রাজা, যিনি মৃগ শিকারে আসক্ত, আবার মৃগ মাংস ছাড়া তিনি খেতে চাইতেন না। এইরকম একটা উনার মানে কি আসক্তি। আবার মৃগ শিকার করতে গিয়ে তিনি তার প্রজা যারা, তাদেরকেও ডেকে নিয়ে যেতেন। প্রজাদের তো নিজস্ব কাজ থাকতে পারে, সে কাজে তারা না গিয়ে রাজার সাথে যেতে হতো।
এতে তাদের কাজের ক্ষতি হতো, তাদের সংসারে অভাব অনটন ইত্যাদি লেগে থাকতো। তাই সেই প্রজারা চিন্তা করলো আমাদেরকে তো প্রতিদিন এইভাবে কষ্ট দেয় রাজা, তাই আমরা এক কাজ করি, সেই বন থেকে অরণ্য থেকে আমরা সমস্ত হরিণ আহ, এই, আহ, তাড়িয়ে এনে রাজার অঙ্গনে আমরা আটকে রাখি। যেই কথা সেই কাজ, তারা রাজাঙ্গনে আহ, উম, তৃণরোপণ করলো, পুষ্করণী কূপ ইত্যাদি তৈরি করলো। হ্যাঁ, সেই অরণ্য থেকে সকল হরিণ এনে রাজাঙ্গনে আটক করলেন। এরপরে রাজাকে গিয়ে বললেন যে মহারাজ, আমরা আপনার উদ্যানে সকল মৃগ এনে আটকে রেখেছি। একথা শুনে রাজা উদ্যানে মৃগদের দেখতে গেলেন। গিয়ে দুটি সোনার বর্ণের মৃগ দেখে খুব খুশি হলেন এবং তাদেরকে বললেন, আমি তোমরা দুজনকে অভয় দিলাম, তোমাদেরকে হত্যা করা হবে না। মৃগ দুটি হলো নিগ্রোধ মৃগ আর শাখা মৃগ। এরপর হতে পাচক প্রতিদিন একটা করে মৃগ বধ করে রাজার জন্য পাক করত। কিন্তু মৃগগুলো প্রাণ বয়ে ছুটাছুটি করত। ছুটাছুটি করতে গিয়ে অনেক সময় একটার স্থলে দুটি মৃগ বধ হয়ে যেত। এজন্য শাখা মৃগ ও নিগ্রোধ মৃগ পরামর্শ করে ঠিক করলো, প্রতিদিন একদল হতে একটি একটি মৃগ ধর্মগণ্ডিকায় গ্রীভা স্থাপন করবে আর পাচক তাকে বধ করবে। এতে অন্যকে প্রাণ ভয়ে ভীত হতে হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন কাজ দেখো। রাজা উদ্যানে গেলেন, মৃগগুলো দেখলেন, দেখে ওই যে সেই আগে বললাম নিগ্রোধ মৃগ আর শাখা মৃগ, দুটি মৃগ তো খুব সুন্দর, তাদেরকে তিনি অভয় দিলেন যে তোমাদেরকে আমি হত্যা করব না। তো এরপর পাচক প্রতিদিন একটা করে মৃগ বধ করছে। কিন্তু আহ, কাকে আগে ধরবে বা কে আমাকে ধরবে, এইরকম চিন্তায় মৃগগুলো ছুটাছুটি করতো এদিক সেদিক। এতে করে পাচকের হাতে একজনের জায়গায় দুটিও মৃগ বধ হতো। তো আহ, এতে মৃগগুলো চিন্তা করলো, না এটা তো সুন্দর হচ্ছে না, এটা তো ভালো হচ্ছে না, আমরা একদিনে দুটিয়ে মরে যাচ্ছি। তো তারা তারা মিলে ঠিক করলো যে না, আমরা সে ধর্মগণ্ডিকায় যেখানে আহ, এই হরিণকে মৃগকে আহ, জবাই করা হয়, সেখানে আমরা একজন করে স্বেচ্ছায় যাব, যার পালা আসবে সে যাব। তাতে করে আর অন্যজনকে প্রাণ ভয়ে ভীত হতে হবে না। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো প্রাণের ভয়ে মৃগগুলো যে কি আকুতি জানাচ্ছে বাঁচানোর জন্য, বাঁচার জন্য। একদিন বাঁচতে পারলেও তারা চিন্তা করছে যে আমাদের জন্য কম কি। সে বাঁচার যে একটা আকুতি, আবার অন্যদিক থেকে তাদের মধ্যে যে একটা সান্ত্বনা বোধ, আমাদেরকে প্রাণ দিতেই হবে, তাই তারা পালাক্রমে প্রাণ দিতে চাচ্ছে। কেমন সেই নজির, একটু করে চিন্তা করলে হয়তো তোমরা বুঝতে পারবে। যা হোক, এরপরে আমরা যেটুকু দেখি, সে নিগ্রোধ মৃগ কর্তৃক একটি আহ, গর্ভিণী মৃগ প্রাণ রক্ষা কিভাবে পান, সেই বিষয়টুকু এখানে আলোচনা করব। একদিন শাখামৃগ দলের এক মৃগীর পালা আসলো। মৃগীটি ছিল গর্ভবতী। তাই সে শাখামৃগকে গিয়ে বলল, স্বামীন, আমি গর্ভবতী, আমার আজকের পালাটি অন্যজনকে দিন, এতে আমার প্রসবের পর দুজন প্রাণ দিতে পারবো। শাখামৃগ বলল, তোমার পালা তোমাকে রক্ষা করতে হবে, আমি তোমার পালা আমি অন্য কাউকে তো দিতে পারি না। এতে গর্ভিণী হরিণী অনন্যোপায় হয়ে নিগ্রোধ মৃগের নিকট গেল। গিয়ে নিগ্রোধ মৃগকে সমস্ত কথা খুলে বলল। নিগ্রোধ মৃগ বললেন, তুমি তোমার দলে ফিরে যাও, আমি তোমার প্রাণ রক্ষার ব্যবস্থা করছি। একথা বলে নিগ্রোধ মৃগ নিজে ধর্মগণ্ডিকায় গিয়ে মাথা রাখলেন। রাজার কাছ হতে অভয় পাওয়ার পর নিগ্রোধ মৃগকে ধর্মগণ্ডিকায় দেখে পাচক রাজাকে এক অভর জানালেন। রাজা এসে নিগ্রোধ মৃগকে বললেন, কেন মৃগরাজ আপনি ধর্মগণ্ডিকায় মাথা রাখলেন? আমি তো আপনাকে অভয় দিয়েছি। তখন নিগ্রোধ মৃগ গর্ভিণী হরিণীর কথা রাজাকে খুলে বললেন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ,
দেখো, যে কাজটি আমরা মানুষরা করব না, সেই কাজটি এই নিগ্রোধমিগো করছে। মানে তিনি আহ, আহ, অভয় পেলেন, তাকে জবাই করা হবে না, কিন্তু ওইদিকে শাখা মৃগ দলের একটি মৃগী যে গর্ভবতী ছিল, সে মৃগী চিন্তা করছে যে আমি তো গর্ভবতী, প্রসব হওয়ার পর আমি প্রাণ দেব, এই মুহূর্তে অন্তত পক্ষে আমি আমার বাচ্চাটা বাঁচাতে চাইবো। বাচ্চা বাঁচানোর জন্য এখানে কয়টা দিক একটু চিন্তা করে দেখো তোমরা। একদিক থেকে সেই মৃগী, গর্ভবতী মৃগী, সে মা, মা হিসেবে চাচ্ছে ছেলেকে বা সন্তানকে বাঁচাতে। চিন্তা করে দেখো, এই যে আমরা মানুষ যারা, আমাদের মধ্যে যে আন্তরিকতা, কিন্তু প্রাণীকুলের মধ্যে অন্যান্য প্রাণীর মধ্যেও যে সেরকম আন্তরিকতা থাকতে পারে। আবার এই যে মা, মা সন্তানকে বাঁচানোর জন্য কি যে করে। আমি মাঝে মাঝে বলি, এই যে এই মানুষের মা যেমন মা, ঠিক অনুরূপ ভাবে পশুর মাও মা, গরু ছাগলের মাও মা। আমার মা আমাকে যেরকম ভালোবাসেন, ঠিক সেইভাবে পশুর মা, পাখির মা, এরাও এদের বাচ্চাকে এরকম ভালোবাসে। এখন দেখো, সেই পশুর মা তার পেটের বাচ্চাকে বাঁচানোর জন্য কি আকুতি জানাচ্ছে। নিজের দলের সেই শাখা মৃগকে বললেন, সে বলল যে না, আমি তোমার ব্যবস্থা করতে পারবো না। তারপরে সে অন্য দলের সেই দলপ্রধানকে গিয়ে বললেন, আমাদের সেই নিগ্রোধ মৃগকে গিয়ে তিনি বললেন। তখন সে নিগ্রোধ মৃগ বলল, তুমি তোমার দলে ফিরে যাও, তোমার ব্যবস্থা আমি করছি। চিন্তা করো, এখানে তিনি কি কি কাজটাই না করছেন, মহানুভবের কাজ। পশু হয়েও অন্য পশুকে বাঁচানোর জন্য, গর্ভিণীকে বাঁচানোর জন্য তিনি নিজেই সেই ধর্মগণ্ডিকায় যাচ্ছেন। গেলেন, পাচক দেখলেন, দেখার পরে রাজাকে গিয়ে এই বিষয়ে বললেন। রাজা তখন সেই নিগ্রোধ মৃগর কাছে এসে বললেন, আমি তো তোমাকে অভয় দিয়েছি, কেন তুমি ধর্মগণ্ডিকায় মাথা রাখলে? তখন সেই নিগ্রোধ মৃগ বললেন যে ওই যে গর্ভিণী হরিণী, তার সমস্ত কথা তিনি খুলে বললেন রাজাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো এর পরবর্তীতে আসলে বারাণসীর আসে ব্রহ্মদত্ত, তিনি সমস্ত প্রাণীকে অভয় দিলেন। কিভাবে তিনি অভয় দিলেন, কিরকম কথায় অভয় দিলেন, কার কথায় অভয় দিলেন, কে আকুতি জানালেন এই অভয়ের জন্য, সেই ঘটনাটুকু আমরা জানবো। রাজা নিগ্রোধমিগের কথা শুনে অবাক। তিনি ভাবলেন, পশু হয়ে অপরের জন্য এই মৃগ প্রাণ দিতে প্রস্তুত, অথচ মানুষদের মধ্যে এরকম ত্যাগ বিরল। আমরা মানুষরা পারি একজনের জন্য আরেকজন প্রাণ দেব? আমরা কি মানুষরা করতে চাইবো? মানুষের মধ্যে এটা বিরল। মানুষের মধ্যে থাকে যারা মহামানব, মহাপুরুষ, যারা ত্যাগী জীবন যাপন করে, বিশেষ করে যারা ধর্মবেত্তা, তাদের মধ্যে এরকম ত্যাগ আমরা দেখি, যেই গুণের প্রভাবে তারা ধর্মবেত্তা হিসেবে আমাদের কাছে পরিচিত হয়েছে, পরিগণিত হয়েছে। তো এরপর রাজা নিগ্রোধমিগকে বললেন, আমি আপনাকে এবং গর্ভিণী হরিণীকে মুক্তি দিলাম, আমি আপনাদের দুজনকেই মুক্তি দিয়ে দিলাম। নিগ্রোধমিগ বললেন, অন্য মৃগদের কি ব্যবস্থা হবে, আর যে মৃগগুলো আছে তাদের কি ব্যবস্থা হবে? রাজা বললেন, তাদেরও মুক্তি দিয়ে দিলাম। নিগ্রোধমিগ বললেন, শুধু মৃগদের অভয় দিলে হবে না, সকল চতুষ্পদ প্রাণী, বিহঙ্গ, জলচর, স্থলচর, সকল প্রাণীকে অভয় দিতে হবে। তার কথায় রাজা বললেন, ঠিক আছে, সকল প্রাণীকে আমি অভয় দিলাম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, একজন ভালো মানুষ, একজন ভালো সত্য, একটি ভালো প্রাণী, তিনিও মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ঠিক অনুরূপভাবে পশু হয়েও সে নিগ্রোধ মৃগ বারাণসীরাজ ব্রহ্মদত্তের জীবন তিনি পরিবর্তন করে দিলেন। যে বারাণসীরাজ ব্রহ্মদত্ত মৃগ মাংস ছাড়া আহার করতেন না, তা তিনিও আজকে সমস্ত প্রাণীকে অভয় দিলেন, আমরা কোনো প্রাণীকে আর মারব না। অন্য দিক থেকে সেই নিগ্রোধ মৃগ
অন্য প্রাণীদেরকে যেভাবে তিনি জীবন রক্ষা করলেন, একদিক থেকে পশুকুলের, পাখিকুলের সমস্ত প্রাণীর জীবন রক্ষা, অন্য দিক থেকে রাজাকে রক্ষা। যে রাজা পাপকর্ম করছিলেন, তাকে সে পাপকর্ম থেকে তিনি বিরত করতে করতে পারলেন একজন মৃগ হয়ে, হরিণ হয়ে তিনি এই কাজগুলো করলেন। এরপর নিগ্রোধমৃগ রাজাকে পঞ্চশীল পালন করার উপদেশ দিলেন এবং ধর্মাচরণ করার, পিতামাতা, স্ত্রী, পুত্র, শ্রমণ, ব্রাহ্মণ, গুরুজন সকলের প্রতি যথা কর্তব্য নিরপেক্ষ আচরণের শিক্ষা দিয়ে তিনি অরণ্যে চলে গেলেন। দেখো, মানে হরিণ হয়ে তিনি রাজাকে উপদেশ দিলেন পঞ্চশীল পালন করার জন্য, ধর্মাচরণ করার জন্য, মাতা পিতা, স্ত্রী, পুত্র, শ্রমণ, ব্রাহ্মণ, গুরুজন সকলের প্রতি যে কর্তব্য আছে সে কর্তব্য সম্পাদনের তিনি উপদেশ দিলেন। এদিকে শাখামৃগের দলের গর্ভিণী হরিণী কালে এক শাবক প্রসব করলে, শাবকটি যখন চলৎ শক্তি লাভ করলো, তখন হরিণী তাকে নিগ্রোধমৃগের দলভুক্ত হওয়ার পরামর্শ দিল। সে বাচ্চাকে বলল, শাখামৃগের দলে থেকে বাঁচার চাইতে নিগ্রোধমৃগের দলভুক্ত হয়ে মরণ শ্রেয়স্কর। মৃগরা রাজা কর্তৃক অভয় প্রাপ্ত হয়ে জনগণের শস্য খেতে অনিষ্ট করছিল। প্রজারা রাজাকে এ বিষয়ে জানালে রাজা বললেন, আমি তাদের অভয় দিয়েছি, তাই আমি মৃগদিগকে কিচ্ছু বলতে পারবো না। নিগ্রোধমৃগ এ বিষয়ে অবগত হলে মৃগদিগকে বললেন, তোমরা জনগণের ক্ষেত নষ্ট করতে পারবে না। অন্যদিকে লোকালয়ে খবর পাঠালেন, আপনারা আপনাদের শস্য ক্ষেতে ঘেরা না দিয়ে বরং পাতার মালা দিয়ে ক্ষেত চিহ্নিত করে রাখবেন। এ ব্যবস্থার পর হতে মৃগরা আর শস্য ক্ষেতের কোনো ক্ষতি করত না। উপসংহার: নিগ্রোধমৃগ অন্যান্য মৃগদিগকে সুনীতি শিক্ষা দিয়ে মরণান্তে সুগতি প্রাপ্ত হলেন। রাজাও সদাচারের মাধ্যমে জীবন নির্বাহ করত, মৃত্যুর পর যথাকর্মানুযায়ী ফল প্রাপ্ত হলেন। সুতরাং আমরা নিগ্রোধমৃগ জাতকের মাধ্যমে জানতে পারি, নিগ্রোধমৃগ তথা বোধিসত্ত্ব পরের উপকারের জন্য নিজের জীবন দিতেও দ্বিধা করতেন না। এটা তার পারমি পূরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই জাতকতে আমরা উপদেশ পাই যে পুণ্যবান ও জ্ঞানী লোকের সংস্রবে থাকলে বিপদ হতে রক্ষা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল আলোচনা এখন শেষ হলো। আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের কয়েকটি বড় প্রশ্ন আমি দিলাম। উপদেশ সহ নিগ্রোধমৃগ জাতক সংক্ষেপে লিখো। বারাণসী রাজ কিভাবে মৃগ শিকার করতেন সে কাহিনী সংক্ষেপে বিবৃত করো। গর্ভিণী হরিণী নিগ্রোধমৃগের নিকট কেন প্রাণ ভিক্ষা চেয়েছিল বর্ণনা দাও। নিগ্রোধমৃগ কিভাবে গর্ভিণী হরিণীর প্রাণ রক্ষা করেছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করো। নিগ্রোধমৃগের মহত্বের পরিচয় দাও। এই 5টি প্রশ্ন যদি তোমাদের বুদ্ধি থাকে, সে বুদ্ধিমত্তা দিয়ে তোমরা 5টি প্রশ্নকে একটি উত্তর বানাও। এমন একটি উত্তর বানাও যে উত্তরটি যেভাবেই প্রশ্ন আসুক যাতে আমরা উত্তর দিতে পারি, অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে। ছোট প্রশ্নের মধ্যে প্রশ্ন হতে পারে এরকম: বারাণসী রাজ ব্রহ্মদত্তের স্বভাব কেমন ছিল? তিনি কেন প্রত্যেক দিন মৃগ শিকারে যেতেন? নিগ্রোধমৃগ কেন গর্ভিণী হরিণের পরিবর্তে নিজের প্রাণ দিতে প্রস্তুত ছিলেন? নিগ্রোধমৃগ কিভাবে গর্ভিণী হরিণীর প্রাণ রক্ষা করেন? রাজা আর প্রাণী হত্যা করবেন না বলে সকল প্রাণীকে অভয় দান করে কেন? নিগ্রোধমৃগ প্রাণীদের জন্য কিভাবে রাজার নিকট অভয় আদায় করেন? নিগ্রোধমৃগ জাতকের উপদেশ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন পাঠদান এখানেই সমাপ্ত। সকলকে
ধন্যবাদ।